চলে আসছি আমরা শব্দ দূষণে। ল্যাটিন শব্দ নশিয়া থেকে নয়েজ কথাটা এসেছে। এটা হচ্ছে মানে হলো কোলাহল, এবং এই কোলাহল কথাটার মানে হচ্ছে অবাঞ্ছিত, সুরবর্জিত, অস্বাচ্ছন্দ্যকর শব্দ, মানে যেটা আমাদেরকে আনকমফর্টেবল ফিল করায়। ঠিক আছে, তাহলে পরিবেশে অবাঞ্ছিত শ্রবণেন্দ্রিয়ের সহন সীমার অধিক কম্পাঙ্ক ও প্রাবল্যের শব্দ বা কোলাহলের বৃদ্ধি পাওয়াকে আমরা শব্দ দূষণ বলি, যা মানসিক এবং শারীরিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, তাহলে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে। সেই আবিষ্কার করা জিনিসগুলোর অনেকগুলো থেকেই প্রচণ্ড পরিমাণে শব্দ উৎপন্ন হয়। ন্যাচারাল সাউন্ড কিন্তু যা আছে সেগুলো দূষণের পর্যায়ে পৌঁছয় না। ন্যাচারাল সাউন্ড বলতে আমরা জানি যে তোমার জলপ্রপাতের আওয়াজ, বা যখন বৃষ্টি হয় তখন মেঘ গর্জনের আওয়াজ, এবং যে সমস্ত জায়গাতে ভূমিকম্প হয় সেখানে অনেক সময় পাথর ফাটা ইত্যাদির আওয়াজ হয়। এগুলো কিন্তু দূষণের পর্যায়ে যায় না। যা কিছু দূষণ, শব্দ দূষণের পর্যায়ে যা যায় সবই হচ্ছে মানুষের তৈরি বিভিন্ন জিনিস থেকে নির্গত শব্দ। রেডিও, টিভি, টেপ, মাইক প্রভৃতি আনন্দের উপকরণ হিসেবে ব্যবহার করছে, কিন্তু এই সবই শব্দ দূষণের কারণ হয়ে যাচ্ছে। এছাড়া যানবাহনের হর্ন, প্রচুর কলকারখানা, সেগুলোর আওয়াজ, এগুলো সমস্ত আমাদের শব্দ দূষণ ঘটাচ্ছে। তাহলে শব্দ দূষণের উৎসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: যানবাহনের শব্দ, বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত যন্ত্রজনিত শব্দ, সামাজিক এবং ধর্মীয় কারণের শব্দ দূষণ, এবং নিকটবর্তী শব্দ দূষণ। এর মধ্যে প্রথম দুটো নিয়ে বলার কিছু নেই। সামাজিক এবং ধর্মীয় কারণটা জানি, যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো উপলক্ষে বিশাল জোরে জোরে মাইক বাজানো, এগুলো হচ্ছে এর জন্য শব্দ দূষণ। একটা জায়গাতে পুজো হচ্ছে, সেখানে জোরে জোরে মাইক বাজছে, তার কাছাকাছি হয়তো কোনো বাড়িতে ছোট শিশু বা অসুস্থ বৃদ্ধ বা পরীক্ষার্থী রয়েছে, তাহলে সেগুলো আমাদের অসুবিধার সৃষ্টি করছে এবং দূষণের কারণ হচ্ছে। কোনো শব্দ শুনতে গেলে সেই শব্দের একটি সর্বনিম্ন তীব্রতা থাকে। যে ন্যূনতম তীব্রতার শব্দ মানুষ শুনতে পায় তাকে 0 লেভেল তীব্রতা বলি আমরা। এবার কোনো শব্দের তীব্রতা 0 লেভেলের তীব্রতার 10 গুণ হলে বেল এককে ওই তীব্রতার মান হচ্ছে 1 বেল। তাহলে মানুষ দেখা যায় 85 ডেসিবেল থেকে 90 ডেসিবেল পর্যন্ত সহ্য করতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা আমাদের একটা ডিসাইড করে দিয়েছে যে এর বেশি শব্দ আমাদের শোনা উচিত নয়, সেটা হলো 65 ডেসিবেল। ঠিক আছে, এবং এটা মানুষ সহ্য করতে পারে ঠিকই 85 ডেসিবেল থেকে 90 ডেসিবেল, কিন্তু সেটা যদি লাগাতার হয় এবং দিনের পর দিন হয় তাহলে কিন্তু সাংঘাতিকভাবে শারীরিক এবং মানসিক নানান ধরনের রোগ দেখা যায়। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব। শব্দ দূষণের ফলে শ্রবণ ইন্দ্রিয়ের ক্ষতি হয় এবং অন্যান্য শারীরিক ও মানসিক ক্ষতি হয়। শ্রবণ ইন্দ্রিয়ের ক্ষতি কী হয়? শ্রবণ ইন্দ্রিয়ের একটা অবসাদ হয়। অবসাদ মানে ফ্যাটিগ, ক্লান্তি এক প্রকারের। তাহলে শব্দের প্রাবল্য যদি 90 ডেসিবেলের কাছাকাছি চলে যায় তখন দেখা যায় যে আমাদের যে শ্রবণ ইন্দ্রিয়টা সেটার মধ্যে একটা ক্লান্তি তৈরি হচ্ছে, সে তখন প্রপারলি আর কাজ করছে না। এই ধরনের শব্দের প্রভাবে কানে সবসময় ঘন্টা বাজার মতন আওয়াজ পাওয়া যায়, মানে শব্দ নেই তাও শুনে যাচ্ছে শব্দ, এরকম একটা ব্যাপার হয়। দেখবে অনেক সময়তে যাদের অভ্যেস আছে বহুক্ষণ ধরে কানে ইয়ারফোন ব্যবহার করার, তাদের একটা সময় সমস্যা দেখা যায়, কানে ইয়ারফোন ব্যবহার করে খুব জোরে শুনছে, যে যখন কানে ইয়ারফোনও নেই তখনও যেন মনে হচ্ছে কানে কিছু রয়েছে। আর বধিরত্ব, শব্দ দূষণের ফলে একেবারে শ্রবণ ক্ষমতা কমে মানে লোপ পাওয়া, তার সম্ভাবনা থাকে, সেটাকে আমরা বধিরত্ব বলছি। যে রেগুলার বেসিসে কেউ যদি 100 ডেসিবেল শব্দ শুনতে থাকে তাহলে তার শ্রবণ ক্ষমতা একটা টাইমে গিয়ে বেশ কিছুদিন বাদে লোপ পাওয়ার সম্ভাবনা থাকে। এবার সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কারুর হয়তো 6 মাসে হলো, কারুর 8 মাসে হলো, এরকম হতে পারে। 100 ডেসিবেল বা তার বেশি প্রাবল্যের শব্দ শুনলে কানের পর্দা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। অন্যান্য শারীরিক বা মানসিক ক্ষতি কী? সেটা হচ্ছে শ্রবণে বাধা,
ধরো আমরা নিজেদের মধ্যে কথা বলছি, বা অনেক সময় যেটা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে যে এত জোরে জোরে মাইক বাজছে, কিছু হচ্ছে যে বাড়ির মধ্যে আমরা কথা বলতে পারছি না। ঠিক আছে, গাড়ির শব্দ, অন্য শব্দের জন্য কথা বলাতে বাধা সৃষ্টি হচ্ছে, এবং ভালো করে শব্দ শোনার জন্য শ্রোতাদের কানে সেই শব্দের মাত্রা অন্যান্য বাধাদানকারী শব্দের মাত্রার চেয়ে 12 ডেসিবেল বেশি হওয়া প্রয়োজন। তাহলে অনেকটা জোরে চিৎকার করে কথা বলতে হচ্ছে, যেটার জন্য মানুষের স্বরযন্ত্রের ক্ষতি হচ্ছে। যখন অনেকটা জোরে কথা বলতে মানুষ রেগুলারলি বাধ্য হয়, তখন তার গলা অ্যাফেক্ট করে যায়, যেটা অনেক তোমরা সবাই প্রায় জানো, আমাকে দেখেছো আমি মাইক্রোফোন ইউজ করে ক্লাস নিই কেন। সেটার কারণ হচ্ছে, যেহেতু এত বড় স্কুলে চাকরি করতাম, প্রথম থেকেই সমস্ত নয়েজের ওপর ছাপিয়ে কথা বলতে হতো। এবার সবার স্বরযন্ত্রের ক্ষমতা সমান নয়, তো একটা সময় কি হলো, দেখা গেল যে সিরিয়াস স্বরযন্ত্রের একটা প্রবলেম আমার ডেভেলপ করে গেছে, যার পরে আমি আর কথা বলতে পারছি না, যে কারণে আমাকে এখন মাইক্রোফোনের সাহায্য নিয়ে কথা বলতে হচ্ছে। তাহলে এই আমি তোমাদের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ এই শব্দ দূষণের। যাই হোক, এখন কিন্তু তোমাদের স্কুলে চিৎকার চেঁচামেচি করাটাকে খুব মিস করি। ওই আওয়াজটাও এখন মনে হয় কতদিন শুনিনি। যাই হোক, আবার পড়ায় ফিরে আসি। বেশি শব্দ দূষিত অঞ্চলের মধ্যে দিয়ে শিশু বড় হতে থাকলে ভবিষ্যতে তার মধ্যে ধ্বংসাত্মক মানসিকতা তৈরি হয়। এইসব অঞ্চলে অনুভূতিপ্রবণ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা আমরা বুঝতে পারি না, কিন্তু দিনের পর দিন জোরালো আওয়াজের মধ্যে থাকতে থাকতে কি হয়, মানুষের মনের যে কোমল বৃত্তিগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে থাকে। একটা মানুষ ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায়, চট করে রেগে যাওয়া, বা কোনো কথা সহ্য করতে না পেরে অ্যাকশন নেওয়া, এগুলো। কর্মদক্ষতা, অতিরিক্ত অবাঞ্ছিত শব্দ মানুষকে ক্লান্ত, মানসিক অবসাদগ্রস্ত এবং কাজে অমনোযোগী করে তোলে। তুমি কিছুতেই তো কনসেন্ট্রেট করতে পারছো না। একটা ধরো তোমার সামনে পরীক্ষা, এবার বিশাল জোরে জোরে মাইক বাজছে, এবার তুমি তো তোমার পড়ায় কনসেন্ট্রেট করতে পারবে না। শারীরবৃত্তীয় ক্ষতি কি, বহুদিন কোনো ব্যক্তি যদি শব্দ দূষণের মধ্যে থাকে তার স্মৃতিশক্তি হ্রাস পায়, স্নায়ু উত্তেজিত হয়ে বমি বমি ভাব, মাথা ঝিমঝিম প্রভৃতি অস্বস্তি দেখা যায়, স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, চিন্তা শক্তি, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে বাধা হয়, মানে কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কি ভাবছে সেই মতো কাজ করতে পারছে না। ধরো একটা জিনিস এক জায়গা থেকে তুলে সরানো দরকার, সে মনে মনে সেটা ভাবছে, কিন্তু তার ভাবনা অনুযায়ী তার হাত সেভাবে কাজ করছে না। এটাকে বলে কোঅর্ডিনেশন নষ্ট হয়ে যাওয়া। হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্তচাপের পরিবর্তন ঘটতে পারে। এর প্রভাবে রাতকানা রোগ, বিভিন্ন রকম আলো চেনার ক্ষমতা হ্রাস পেতে পারে। দেখো কত সুদূর প্রসারী এর প্রভাব। এমনকি শব্দ দূষণের প্রভাবে শ্বাস প্রশ্বাসের হার পরিবর্তিত হতে পারে। এছাড়া শব্দ দূষণের প্রভাবে হাইপোক্যালিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, ইউসিনোফিলিয়া প্রভৃতি রোগ হয়। এগুলো হচ্ছে সমস্ত শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব। এবার শুধু ক্ষতিকারক প্রভাব পড়লে তো হবে না, আমাদেরকে এবার তার প্রতিকারটাও চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে আইনি ব্যবস্থা। 65 ডেসিবেলের বেশি শব্দ উৎপাদকগুলিকে নিষিদ্ধ করতে হবে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি অঞ্চলে গাড়ির হর্ন, মাইক বাজানো বন্ধ করতে হবে। কারখানা, এয়ারপোর্ট, জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে করতে হবে। এগুলো আইনি ব্যবস্থা, এগুলো আমাদের আইন আছে, কিন্তু এই আইনগুলো মানুষ মানে না। যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এবং এই দূষণের বিরুদ্ধে একদম ইউনাইটেড হতে হবে। ইউনাইটেড হয়েই দূষণের মোকাবিলা করতে হবে। আমরা কাগজে এরকম অনেক খবর পড়ি যে অনেক রাত অবধি ডিজে বাজছে, বা এইসব কারণে কেউ প্রতিবাদ করতে গেছে, তাকে উল্টে মারা হয়েছে। এবার সেই প্রতিবাদটা যদি সংঘবদ্ধ হয়, তাহলে আমরা এটাকে আটকাতে পারব। শব্দ শোষক ব্যবহার, ইয়ার প্লাগ, ইয়ার, এটা ইজার হবে না, ইয়ার হবে, ইয়ার মাফ, নয়েজ হেলমেট, মোম মাখানো তুলো ইত্যাদি ব্যবহার করে শব্দের প্রাবল্য কমানো যায়। যেমন ধরো, যে সমস্ত মানুষরা এমন জায়গায় কাজ করে যেখানে খুব শব্দ উৎপন্ন হয়, যেমন ধরো এয়ারপোর্টের কিছু অংশে, সেখানকার কর্মীরা কিন্তু এই ধরনের ইয়ার মাফ, ইয়ার প্লাগ এগুলো ইউজ করে, কারণ তাদের তো ওটা জীবিকা।
এবং সেই সঙ্গে তাদের সুস্থ থাকতে হবে, তারা সেগুলো ব্যবহার করে। আধুনিক যন্ত্রপাতি নির্মাণ, বেশি শব্দ সৃষ্টি করা ইঞ্জিনগুলোকে সাইলেন্সার ব্যবহার করতে হবে এবং অত্যাধুনিক শব্দ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করতে হবে। অনেক সময় কি হয়, কোনো যন্ত্র যখন পুরনো হয়ে যায় তখন সেটা বেশি শব্দ করে। দেখবে দরজার কবজা, তারপরে ফ্যান, এগুলোকে তখন কী করতে হবে, অয়েলিং করতে হয়, সেগুলোকে তোমার লুব্রিকেটিং অয়েল ইউজ করতে হয়, বা সেগুলোকে সার্ভিসিং করাতে হয় প্রপারলি, যাতে আমরা ওই শব্দগুলোকে বন্ধ করতে পারি। পরিবেশ নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণ করব? গাছপালা শব্দ শোষণ করে, তাই রাস্তার দুপাশেও বিভিন্ন স্থানে গাছপালা লাগাতে হবে। সেটা আমাদের অন্যভাবেও পরিবেশকে বায়ু দূষণের হাত থেকেও রক্ষা করবে। আর জনশিক্ষা সব থেকে ইম্পর্ট্যান্ট, এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার জনসচেতনতা। বানানটা ভুল আছে। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে যে এই বিষয়টা আমাদের প্রিয়জনদের ক্ষতি করছে। আজকে যারা ডিজে বাজায় তারা নিজেরা ভয়ঙ্কর আওয়াজের মধ্যে বসে থাকে, তাহলে তারা এটা সম্পর্কে সচেতন নয়, তাই তারা এই কাজটা করছে। এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই জন্যই এটা কিন্তু এই দূষণটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ছোট থেকে তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানো। আজকে যদি তোমরা এই বিষয়টাকে জেনে একজন স্টুডেন্টও আগামী কালী পুজোর দিন বাজি না ফাটাও, তাহলে বুঝবো যে সে সচেতন হয়েছে। বাজি ফাটাবো না, আমাদের নিজেদের এরকম একটা স্ট্যান্ড নিতে হবে যে আমি বাজি ফাটাবো, আমি আনন্দ করব, কিন্তু সেটা আমি শব্দবাজি ফাটাবো না। যদিও আমি বাজি পোড়ানোরই বিপক্ষে, কারণ বাজি প্রচণ্ড দূষণ করে। আমার মনে হয় আইন করে এটা বন্ধ করা উচিত। তোমাদের হয়তো অনেকেরই আমার কথা ভালো লাগছে না, কিন্তু নিজেরা চিন্তা করে দেখো, তোমরা আমাদের থেকে বয়সে অনেক ছোট, তোমরা আরও অনেক দিন পৃথিবীতে থাকবে এবং পৃথিবীটা কিন্তু তোমাদের বাসযোগ্য থাকবে না, ঠিক আছে? তাহলে একজনও যদি এই স্ট্যান্ডটা নিতে পারে, এই প্রিন্সিপালে চলতে পারে, তাহলে আমি বুঝবো যে সে সচেতন হয়েছে বা এই পড়াটার একটা কোনো পজিটিভ এফেক্ট দেখা যাবে। শব্দ দূষণের কুফলকে টিভি, রেডিও, খবরের কাগজ ইত্যাদির মাধ্যমে জনসমক্ষে আনতে হবে এবং এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। একমাত্র যখন মানুষ সচেতন হবে, যখন মানুষ নিজে বুঝবে, নিজে উপলব্ধি করবে, তখনই সে সাবধান হবে। তার আগে পর্যন্ত কিন্তু হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিকারের ব্যবস্থা। শব্দ দূষণ আমরা এভাবে প্রতিকার করতে পারি। এখানে আমাদের চ্যাপ্টার এবং 9 সিলেবাস শেষ হলো।